হাটে একটি তালিকা হাতে এসপি অনন্যা সিং নিজের বোন ললিতার বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিলেন। তিনি লাল সালোয়ার স্যুট পরেছিলেন, পায়ে ছিল সাধারণ জুতো এবং মুখে ছিল সারল্য। কোনো বডিগার্ড ছাড়াই তিনি একজন সাধারণ বোনের মতোই বাজারে পৌঁছান। তাকে দেখে আশেপাশের দোকানের লোকেরা চিনতেই পারে না যে কে এসেছেন। তখনই তার নজর সোজা সেই পুরনো কাপড়ের দোকানে যায়, যেখানে তিনি এর আগেও অনেকবার কোনো সিকিউরিটি ছাড়া গোপনে এসেছেন। এসপি অনন্যা ধীরে ধীরে দোকানে প্রবেশ করেন। দোকানটি বড় ছিল না, তবে চারদিকে নানা রঙের শাড়ি থান সাজানো ছিল। কাউন্টারে দোকানের মালিক হিসাব কিতাবে ব্যস্ত ছিলেন এবং প্রায় ২০ বছর বয়সী একটি ছেলে ক্রেতাদের শাড়ি দেখাচ্ছিল। অনন্যাকে আসতে দেখে কেউ বিশেষ মনোযোগ দেয় না, সবারই মনে হয় যে তিনি একজন সাধারণ ক্রেতা হবেন। অনন্যা কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ান এবং ছেলেটিকে বলেন, ভাইয়া, আমার বোনের বিয়ে, ওর জন্য খুব ভালো একটি শাড়ি চাই, কিছু সুন্দর ডিজাইন দেখান। ছেলেটি অনিচ্ছাকৃতভাবে কিছু শাড়ি কাউন্টারে ছড়িয়ে দেয়। অনন্যা একটির পর একটি শাড়ি তুলে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। কখনো তার রং পছন্দ হয় না, তো কখনো পছন্দ হয় না বর্ডার। তিনি একটি শাড়ির দিকে তাকিয়ে বলেন, এই রংটি খুব হালকা, ললিতার গায়ে মানাবে না, আর এর বর্ডার খুব পাতলা, বিয়ের জন্য ভালো লাগবে না। এরপর অনন্যা আরেকটি শাড়ি উল্টে বলেন, আরে এটি তো খুব বেশি ঝলমলে, বউকে একটু স্নিগ্ধ দেখতে লাগা উচিত। এভাবেই আধা ঘন্টা কিভাবে কেটে যায় তা জানা যায় না। দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ছেলেটির চেহারায় এখন বিরক্তি পরিষ্কার ফুটে ওঠে। অন্যদিকে রামলালও তার মোটা চশমার পিছন থেকে বারবার অনন্যাকে তাকিয়ে দেখছিলেন। এরপর তিনি কিছুটা রূঢ়ভাবে বলেন, সব একটার চেয়ে আরেকটা ভালো জিনিস, ম্যাডাম, এর মধ্যে থেকে কোনো একটা নিয়ে নিন। কিন্তু অনন্যার মন কোনোভাবেই মানতে চায় না। তার কাছে এটি শুধুমাত্র একটি শাড়ি ছিল না, এটি ছিল তার বোনের প্রতি তার ভালোবাসা ও স্নেহ। তিনি শান্ত স্বরে উত্তর দেন, আমার কোনো তাড়া নেই ভাই সাহেব, আমার বোনের বিয়ের ব্যাপার, সব থেকে ভালোটাই দরকার। তখন রামলাল ধীরে ধীরে ছেলেটিকে ইশারা করেন। ছেলেটি বিড়বিড় করতে করতে ভল্টের দিকে যায় এবং অল্প কিছুক্ষণের মধ্যে নতুন বান্ডিল তুলে নিয়ে আসে এবং কাউন্টারে রাখে। এবার কাউন্টার শাড়িতে ভরে যায়। অনন্যা একটির পর একটি শাড়ি খুলে দেখতে থাকেন এবং রামলালের রাগ বাড়তে থাকে। ছেলেটি ধীরে ধীরে তার মালিকের কানে ফিসফিস করে বলে, আধা ঘন্টা ধরে মাথা খারাপ করে দিচ্ছে, একটা শাড়িও পছন্দ হচ্ছে না। অনন্যা তার কথা শুনে ফেলেন। এক মুহূর্তের জন্য তার খারাপ লাগে। তিনি চাইলে ১ মিনিটের মধ্যে এই দোকানে তালা লাগিয়ে দিতে পারতেন, কিন্তু আজ তিনি নিজের ক্ষমতার ব্যবহার করতে চান না। তিনি ছেলেটির কথা উপেক্ষা করেন এবং প্রায় ১ ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর তার নজর একটি গভীর মেরুন রঙের শাড়ির ওপর পড়ে। শাড়িটির ওপর সোনালি সুতো দিয়ে একটি চওড়া বর্ডার তৈরি করা ছিল এবং পুরো শাড়িতে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ করা ছিল। সেই শাড়িটি যেন ললিতার জন্যই তৈরি হয়েছিল। অবশেষে অনন্যার মুখে একটি তৃপ্তির হাসি আসে এবং তিনি শাড়িটি হাতে নিয়ে বলেন, হ্যাঁ, এটাই চাই, এটা প্যাক করে দিন। রামলাল যেন একটা বড় বিপদ থেকে বাঁচলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ছেলেটি দ্রুত শাড়িটি ভাঁজ করে একটি ঝলমলে প্যাকেটে ভরে দেয়। অনন্যা তার পার্স থেকে টাকা বের করে দেন এবং প্যাকেটটি হাতে নেন। তার মনে এক আনন্দ ও শান্তি ছিল যে তিনি তার বোনের জন্য সব থেকে ভালো জিনিসটি বেছে নিতে পেরেছেন। তিনি দোকান থেকে বের হওয়ার জন্য ঘুরতেই তার নজর প্যাকেটের এক কোণ থেকে উকি দেওয়া একটি সুতোর ওপর পড়ে। সেখানে কিছু একটা গড়বড় ছিল। তিনি থেমে যান, প্যাকেটটি খোলেন এবং শাড়িটি আবার বের করেন। তার হৃদস্পন্দন বেড়ে যায়। শাড়ির বর্ডারের একটি জায়গা থেকে সুতো ছেঁড়া ছিল এবং ঝুলেছিল। তিনি আলতো করে সেটা টান দিতেই এমব্রয়ডারির পুরো সেলাই খুলে যেতে শুরু করে। এটি একটি ত্রুটিযুক্ত শাড়ি ছিল। অনন্যার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি আবার কাউন্টারে ফিরে আসেন। তিনি রামলালকে দেখিয়ে বলেন, ভাইয়া, এটা দেখুন, এর সুতো তো ছেঁড়া, এটা তো পুরো খুলে যাবে। রামলাল এক নজর শাড়ির দিকে তাকান এবং তারপর অবহেলা করে বলেন, আরে ম্যাডাম, এত ছোটখাটো জিনিস তো চলে, আপনি নিয়ে যান, দর্জিকে দিয়ে ঠিক করিয়ে নেবেন, কিছু হবে না। এবার অনন্যার রাগ বাড়তে শুরু করে। তার আওয়াজ একটু শক্ত হয়ে যায়। তিনি রামলালকে বলেন, চলে কিভাবে? আমি এত টাকা দিচ্ছি, কোনো বিনামূল্যে তো নিচ্ছি না, আমার একটি ভালো শাড়ি চাই। এবার রামলালও রেগে যান এবং কড়া স্বরে বলেন, দেখুন ম্যাডাম, বারবার তো আর পাল্টানো যাবে না, আপনি নিজে দেখে পছন্দ করেছেন, এখন এতে আমাদের কি দোষ? কাউন্টারের পিছনে দাঁড়ানো ছেলেটিও হাসতে হাসতে বলে, আরে ম্যাডাম, আপনি তো সব কিছু যাচাই করে নিয়েছিলেন, তাই না? এখন কেন নাটক করছেন? এই কথা শুনে অনন্যার আত্মসম্মানে আঘাত লাগে। তিনি একজন অফিসার ছিলেন, কিন্তু তার আগে একজন গ্রাহক ছিলেন, আর একজন গ্রাহকের সাথে এমন ব্যবহার তার কাছে অসহ্য ছিল। তিনি দৃঢ়তার সাথে বলেন, ভালো শাড়ি দিন, নইলে আমার টাকা ফেরত দিন। রামলাল চোখ বড় করে বলেন, টাকা কিছু ফেরত হবে না, এখানে বেশি নাটক করবেন না। ততক্ষণে দোকানে দাঁড়িয়ে থাকা অন্য ক্রেতারাও দৃশ্যটি দেখতে শুরু করে। ফিসফিসানি শুরু হয়ে যায়।
দোকানের ভেতরকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনন্যা উচ্চ স্বরে বলেন, ব্যবসা এভাবে চলে না, আমি পুরো টাকা দিয়েছি, হয় ভালো শাড়ি দিন অথবা টাকা ফেরত দিন। রামলাল চিৎকার করে বলেন, নিজেকে কি খুব বড় অফিসার মনে করেন? আপনার মতো লোক রোজ আসে, চলুন এখান থেকে চলে যান। এই কথা শুনে অনন্যা রাগে শাড়ির প্যাকেটটি কাউন্টারে ছুঁড়ে মারেন। ভিড় আরও বেড়ে যায়। ছেলেটি পিছন থেকে আরও একটি কথা বলে, এখন এদের নাটক শুরু হলো। অনন্যা তাকে রাগান্বিতভাবে দেখেন। তার চোখে সেই কঠোরতা ছিল যা বড় বড় অপরাধীদেরও চুপ করিয়ে দিত, কিন্তু এখানে কেউ তাকে চিনত না। রামলাল রেগে নিজের পকেট থেকে মোবাইল বের করেন এবং চিৎকার করে বলেন, বেশি ঝামেলা করবেন না, নইলে আমি এখনই পুলিশকে ফোন করব। তিনি বলেন, পুলিশ আপনাকে দেখিয়ে দেবে যে ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয়। অনন্যার মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি আসে। তিনি বলেন, হ্যাঁ করুন, পুলিশকে ডাকুন, আমরাও দেখি আপনার পুলিশ কি করে। রামলাল দেখলেন যে তিনি ভয় পাচ্ছেন না। তিনি তখনই থানার নম্বরে ফোন করেন এবং স্পিকার অন করে দেন। হ্যালো থানাদার সাহেব, গুপ্তা শাড়ি ভান্ডার থেকে বলছি। এখানে এক মহিলা অকারণে ঝামেলা করছে, দোকানে গোলমাল করছে, তাড়াতাড়ি কাউকে পাঠান। ফোন করার সাথে সাথে ভিড়ের মধ্যে ফিসফিসানি আরও বেড়ে যায়। আরে, এ তো পুলিশকেই ডেকেছে। অনন্যা কিছুই বলেন না। তিনি কাছে পড়ে থাকা একটি পুরনো লোহার চেয়ার তুলে নেন এবং দোকানের গেটে গিয়ে বসে পড়েন। তিনি আকাশের দিকে তাকান এবং এক মুহূর্তের জন্য তার ললিতার মুখ মনে পড়ে, তার বিয়ের স্বপ্ন মনে পড়ে। কিন্তু এখন এটি শুধুমাত্র একটি শাড়ির ব্যাপার ছিল না, এটি তার আত্মসম্মানের লড়াই হয়ে ওঠে। তিনি পিছিয়ে যেতে পারেন না। তিনি সেই চেয়ারে শান্তভাবে বসেছিলেন, যেন কোনো ঝড়ের আসার অপেক্ষা করছেন। তার মনে একটি বিশ্বাস ছিল। তিনি মনে মনে বলেন, কোনো সমস্যা নেই, পুলিশ আসবে, আমাকে চিনে নেবে এবং এই সব ঝামেলা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। অবশেষে তিনি এই জেলার এসপি অনন্যা ছিলেন। প্রত্যেক থানাদার, প্রত্যেক দারোগা তাকে চিনত, পুরো পুলিশ বিভাগ তাকে সালাম জানাত। কিন্তু হয়তো ভাগ্য আজ তার পরীক্ষা নিতে চেয়েছিল। 10 মিনিট পর পুলিশের একটি পুরনো জিপ ধুলো উড়িয়ে দোকানের সামনে এসে থামে। জি থেকে এক দারোগা বিক্রম সিং এবং 2 সিপাহী নিচে নামেন। দারোগা বিক্রম সিংয়ের বিশাল ভুঁড়ি ছিল এবং তার মুখে এক অদ্ভুত অহংকার ছিল। তাকে দেখে ভিড় সরে যায়। রামলাল দৌড়ে দারোগা বিক্রম সিংয়ের কাছে যান। তিনি অনন্যার দিকে ইশারা করে বলেন, সাহেব, ইনি সেই মহিলা, অকারণে ঝামেলা করছেন, আমাদের দোকানের পরিবেশ নষ্ট করছেন। দারোগা বিক্রম সিং কোনো প্রশ্ন না করেই অনন্যাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার চোখে দেখেন। অনন্যা তখনও চেয়ারে বসেছিলেন। তার চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে একটি আশাও ছিল যে এখন সব ঠিক হয়ে যাবে। তখনই দারোগা বিক্রম সিং গর্জন করে জিজ্ঞেস করেন, কে আপনি? এখানে কি তামাশা লাগিয়ে রেখেছেন? অনন্যা শান্তভাবে উত্তর দেন, ভদ্রভাবে কথা বলুন। এরপর তিনি বলেন, আমি অনন্যা সিং। দারোগা বিক্রম সিং অহংকার করে বলেন, অনন্যা সিং হলে কি হবে? কোনো রানীর বংশ থেকে এসেছেন নাকি? দারোগা বিক্রম সিং মাঝপথেই তার কথা কেটে দেন, দোকানে ঝামেলা করার লাইসেন্স পেয়েছেন নাকি? অনন্যা একটি গভীর শ্বাস নেন। হয়তো আপনি জানেন না যে আপনি কার সাথে কথা বলছেন। দারোগা বিক্রম সিং জোরে হাসেন, হ্যাঁ হ্যাঁ জানি, এখন সবার মা হবেন আপনি। বেশি অহংকার দেখাবেন না, সোজা থানায় চলুন, সেখানেই আপনার সব অহংকার বের করে দেব। একজন সিপাহী এগিয়ে এসে অনন্যার হাত ধরতে যায়। অনন্যা তাকে রাগান্বিতভাবে দেখেন। তখন সে এক মুহূর্তের জন্য ইতস্তত করে। এটা দেখে ভিড়ের মধ্যে দাঁড়ানো মহিলারা ফিসফিস করে বলতে শুরু করে, এ তো ভালো ঘরের মেয়ে, কিন্তু খুব ঝগড়াটে। তখনই রামলাল দারোগা বিক্রম সিংয়ের কাঁধ ধরে ধীরে ধীরে দোকানের ভেতরে নিয়ে যায়। কাউন্টারের পিছনে নিয়ে গিয়ে তিনি তার পকেট থেকে কিছু নোট বের করেন এবং দারোগা বিক্রম সিংয়ের পকেটে ঢুকিয়ে দেন। তিনি ফিসফিস করে বলেন, সাহেব, একে এখান থেকে নিয়ে যান, এ আমাদের ব্যবসা নষ্ট করছে, যা খরচ লাগবে আমি দেখে নেব। দারোগা বিক্রম সিং নোটগুলোর দিকে এক নজর তাকান। তার ঠোঁটে একটি কুৎসিত হাসি আসে। ঘুষের গরম তার অহংকারকে আরও বাড়িয়ে দেয়। তিনি ভিড়ের দিকে তাকাতে তাকাতে বাইরে বেরিয়ে আসেন। অনন্যা তখনও সেই চেয়ারে বসেছিলেন। তিনি ভাবছিলেন, এতক্ষণে তো নিশ্চয়ই ইনি আমাকে চিনেছেন, এখন এই নাটক শেষ হবে। কিন্তু দারোগা বিক্রম সিং সিপাহীদের ইশারা করেন। এবার 2 জন সিপাহী এগিয়ে এসে অনন্যার 2টি হাত শক্তভাবে ধরে নেয়। অনন্যা চমকে ওঠেন, এটা কি বদমাইশি, আমার কথা তো শুনুন। দারোগা বিক্রম সিং সিটি বাজাতে বাজাতে জিপের দিকে ইশারা করেন এবং বলেন, আপনি অনেক কথা বলেছেন, এবার থানায় চলুন, সেখানেই বোঝা যাবে কে কতটা বড় অফিসার। ভিড় থেকে কেউ একজন ব্যঙ্গ করে বলে, দেখো দেখো, বড় ম্যাডাম হতে এসেছিল, এখন লকআপে জেলের ঘানি টানবে। রামলাল দূরে দাঁড়িয়ে তার গোফে তা দিতে দিতে হাসছিলেন। এসপি অনন্যার চোখে আগুন জ্বলছিল, কিন্তু সেই মুহূর্তে তার কণ্ঠস্বরে চেয়ে ভারী ছিল আইনের রক্ষকদের সেই হাত, যা আজ একজন নির্দোষকে ধরে রেখেছিল। তিনি কোনো প্রতিরোধ করেন না। তিনি জানতেন যে তিনি যদি এখানে তার পরিচয় দেন,
তাহলে হয়তো এই লোকেরা বিশ্বাস করবে না এবং ঝামেলা আরও বেড়ে যাবে। জিপের দরজা খোলে, সিপাহীরা তাকে প্রায় ঠেলে ভেতরে বসিয়ে দেয়। জিপের দরজা বন্ধ হয় এবং তার সম্মান, তার পদ, সবকিছু সেই বন্ধ দরজার পেছনে বন্দী হয়ে যায়। গাড়ি যখনই গলি থেকে বাইরে বের হয়, রামলাল স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং তার দোকানের শাটার নামিয়ে দেন। ব্যবসা আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করবে। কিন্তু এসপি অনন্যা সিংয়ের সম্মানকে থানার রাস্তায় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের জিপ ধুলো উড়িয়ে থানার গেটে এসে থামে। এখানে বাজারের ভিড় ছিল না, শুধুমাত্র কিছু অপরাধীর আত্মীয় এবং পুলিশেরা ছিল। পরিবেশে এক অদ্ভুত বিষাদ আর নীরবতা ছিল। দারোগা বিক্রম সিং জিপ থেকে নামেন এবং একটি সিগারেট ধরিয়ে টানতে থাকেন, আর সিপাহী জিপের দরজা খোলে এবং অনন্যাকে বাইরে টেনে বের করা হয়। কিন্তু অনন্যা শুধু চুপ থাকেন, কোনো তর্ক নেই, কোনো অনুনয় নেই। তার সোজা দৃষ্টি ছিল দারোগা বিক্রম সিংহের চেহারার ওপর। কিন্তু ঘুষ এবং অহংকারে ডুবে থাকা সেই দারোগা বিক্রম সিং কিছুই বুঝতে পারেন না। দারোগা বিক্রম সিং তাকে ধাক্কা দিতে দিতে বলেন, চলো থানার ভেতরে নিয়ে চলো। থানার ভেতরে একজন হেড কনস্টেবল ফাইল দেখছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, সাহেব, এই মেয়েটিকে? দারোগা বিক্রম সিং গর্বের সাথে বলেন, এ নিজেকে খুব বড় অফিসার মনে করত। একজন দোকানদারের সাথে ঝগড়া করছিল। এমন লোকেরাই শহরে দাঙ্গা বাঁধায়। একে লকআপে ভরে দাও, সব গরম দূর হয়ে যাবে। অনন্যা শেষবারের মতো চেষ্টা করেন, আমি অনন্যা সিং। হেড কনস্টেবল মাঝপথেই তাকে থামিয়ে দেন। নাম ঠিকানা পরে কাগজে লিখে নেব ম্যাডাম, আগে ভেতরে চলন। একজন সিপাহী লোহার একটি ভারী গেট খোলে এবং তাকে লকআপে ঢুকিয়ে দেয়। ভেতরে স্যাঁতস্যাঁতে লকআপ ছিল। দেয়ালের পলেস্তারা উঠে যাচ্ছিল এবং বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ ছিল। এক কোণে একটি ভাঙা খাটিয়া পড়েছিল। অনন্যা একটি গভীর শ্বাস নেন। এটি সেই লকআপ ছিল যেখানে তিনি কিছুদিন আগেই পরিদর্শন করেছিলেন। আজ তিনি নিজেই এখানে একজন কয়েদি হয়ে দাঁড়িয়েছিলেন। দারোগা বিক্রম সিং বাইরে থেকে তালা লাগান এবং জোরে হাসেন। তিনি বলেন, এখন হন অফিসার আর রানীবাই। লকআপের দেয়ালে অনন্যার মুখের ছায়া কাঁপছিল এবং তিনি মনে মনে ভাবছিলেন যে এই লোকেরা কতটা নিচে নেমে গেছে। এদের কাজের শাস্তি আমি অবশ্যই দেব। এটা কেমন বিচার যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। তিনি এই সব ভাবছিলেন, তখনই সেই থানায় লকআপের বাইরে একটি পুরনো কাঠের চেয়ারে একজন অন্য দারোগা বসেছিলেন। তার নাম ছিল রাজেন্দ্র সিং। তার বয়স খুব বেশি ছিল না, কিন্তু তিনি তার কাজে খুবই সৎ এবং চৌকস বলে পরিচিত ছিলেন। তিনি একটি মামলার ফাইল দেখছিলেন। তখনই তার কানে জিপ আসার, গেট খোলার এবং তালা বন্ধ হওয়ার শব্দ আসে। রাজেন্দ্র সিং মাথা তুলে দেখেন। তার নজর লকআপের রডের পেছনে যায়। ভেতরে লাল রঙের স্যুট পরা একজন মহিলা চুপচাপ মেঝেতে বসেছিলেন, কিন্তু তার মুখে কোনো ভয় বা আতঙ্ক ছিল না। তার মধ্যে সেই একই শান্তি, একই ভঙ্গি, একই সম্মান ছিল যা তিনি জেলার বড় বড় মিটিংয়ে অনেকবার দেখেছেন। তিনি তার ফাইল বন্ধ করেন। একটি অদ্ভুত অস্থিরতা তাকে লকআপের দিকে টেনে নিয়ে যায়। তিনি কাছে গিয়ে লকআপের ছোট গর্ত দিয়ে ভেতরে উঁকি মারেন। 1 সেকেন্ডের জন্য তার কপালে ভাঁজ পড়ে। আরে এ তো! তার মুখ থেকে শুধু এইটুকুই বের হয়। তিনি পাশে দাঁড়ানো একজন সিপাহীকে ইশারা করেন, ইনি কে? কোন মামলায় এনেছ? সিপাহী হাসতে হাসতে পুরো ঘটনা বলে দেয়। সাহেব, এক দোকানদারের সাথে ঝগড়া করছিল। দারোগা বিক্রম সিং সাহেব ধরে নিয়ে এসেছেন। বলছিলেন যে নিজেকে খুব বড় অফিসার মনে করত। রাজেন্দ্র তার কথায় মনোযোগ দেন না। তার চোখ সোজা ভেতরের দিকে তাকিয়েছিল। তখনই লকআপে বসা অনন্যাও মাথা তুলে তাকে দেখেন। এক মুহূর্তের জন্য দুজনের চোখ মেলে এবং পরের মুহূর্তে রাজেন্দ্র রক্তহীন হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে কত বড় সমস্যা হয়ে গেছে। ইনি কোনো সাধারণ মহিলা নন, ইনি পুরো জেলার এসপি অনন্যা সিং। তিনি সিপাহীর ওপর গর্জন করেন, এটা কোনো মজা নয়, গেট খোল তাড়াতাড়ি। সিপাহী ঘাবড়ে যায় এবং বলে, কিন্তু দারোগা বিক্রম সিং সাহেব তো মানা করেছেন। রাজেন্দ্রের আওয়াজ পুরো থানায় ছড়িয়ে যায়, আমি বললাম গেট খোল। ইনি পুরো জেলার এসপি অনন্যা সিং। তোমার মতো 50 জন দারোগা বিক্রম সিং মিলেও এদের কিছু করতে পারবে না। এই কথা শুনে সিপাহীর হাত পা কাঁপতে থাকে। সে কাঁপতে কাঁপতে চাবি বের করে এবং তালাতে লাগায়। তালা খোলে, হুড়কো সরে যায়। রাজেন্দ্র রডের ওপারে দাঁড়িয়ে থাকা এসপি অনন্যা সিংকে পুরো শক্তি দিয়ে স্যালিউট দেন। তার আওয়াজে লজ্জা এবং সম্মান দুটোই ছিল। ম্যাডাম, ক্ষমা করবেন, আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি এখনই এই ভুলের ক্ষতিপূরণ করব। লকআপের সেই দেওয়ালগুলো যা কিছুক্ষণ আগে অনন্যার পরিচয়কে মুছে দিচ্ছিল, এখন সত্যকে পুরোপুরি সম্মান সহকারে বাইরে আসতে দেখছিল। লকআপের তালা খোলার সাথে সাথেই এসপি অনন্যা সিং বাইরে আসেন। তার চেহারা শান্ত ছিল, কিন্তু তার চোখে একটি ঝড় লুকানো ছিল। রাজেন্দ্র সেই 2 সিপাহী এবং হেড কনস্টেবলকে খুব বকাঝকা করেন। কয়েক মিনিটের মধ্যেই এই খবর থানা থেকে বাইরে পৌঁছায় যে লকআপে বন্দী মহিলা কোনো সাধারণ মহিলা নন, বরং পুরো জেলার এসপি অনন্যা সিং।
দারোগা বিক্রম সিংয়ের হুঁশ উড়ে যায়, তার চেহারা হলুদ হয়ে যায়, কপালে ঘামের ফোঁটা জমে ওঠে। এখন পর্যন্ত তিনি নিজের বাহাদুরি এবং অহংকার দেখাচ্ছিলেন, কিন্তু এখন তার পা কাঁপছিল। তিনি দ্রুত গতিতে থানার দিকে ছোটেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পা পিছলে যাচ্ছিল, শ্বাস দ্রুত চলছিল। ঘরের দরজা খোলেন তো সামনে সেই একই দৃশ্য ছিল। লকআপ খুলে গেছে, এসপি অনন্যা সিং রডের বাইরে চলে এসেছেন। চারিদিকে পুলিশেরা চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কোনো অপরাধের সাক্ষী। দারোগা বিক্রম সিং যখনই অনন্যাকে দেখেন, তার চোখে ভয় নেমে আসে। তিনি দৌড়ে তার পায়ে লুটিয়ে পড়েন। ম্যাডাম, ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আপনি যা সাজা দেবেন আমি সহ্য করব, শুধু আমার উপর একটু দয়া করুন। তার আওয়াজ কাঁপছিল, হাত জোর করে অনুনয় করছিলেন। পুরো থানায় শুধু তার আকুল আকুল আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু অনন্যার চেহারা শান্ত ছিল। তার চোখে রাগ নয়, বরং একটি ঠান্ডা কঠোরতা ছিল। সেই কঠোরতা যা অপরাধীকে গলিয়ে দেয়। তিনি ধীরে ধীরে পিছিয়ে যান, তার দিকে তাকান এবং কড়া স্বরে বলেন, তুমি ভাবছ যে অনুনয় করলে তোমার ভুল ক্ষমা হয়ে যাবে? মনে রাখবে, এই চেয়ার কোনো চুক্তি নয় যা ঘুষ এবং ভয়ে রক্ষা পাবে। এটা একটি দায়িত্ব, এবং তুমি সেই দায়িত্বকে টাকা এবং মিথ্যা অহংকারের নিচে চাপা দিয়েছ। দারোগা বিক্রম সিং কাঁদতে কাঁদতে বলেন, ম্যাডাম, দয়া করুন। আমার বাড়ির লোকেরা, বাচ্চারা সবাই না খেয়ে মারা যাবে। আমি আমার স্ত্রীর কসম খাচ্ছি, আর কখনো এমন ভুল হবে না। অনন্যা তার কথা মাঝপথেই থামিয়ে দেন। তার আওয়াজ পুরো থানায় বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। ব্যাস, তোমার এই নাটক আর শুনতে চাই না। তুমি একজন সাধারণ মহিলা ভেবে আমার সাথে যেভাবে দুর্ব্যবহার করেছ, সেইভাবেই তুমি না জানি কতজনের সাথে এমন করেছ। তুমি ক্ষমার যোগ্য নও। আজ থেকে তুমি সাসপেন্ড। এসপি অন্যান্যার এই কথা শোনা মাত্রই পুরো থানা নীরব হয়ে যায়। দারোগা বিক্রম সিং সেখানেই মাটিতে পড়ে যান, মাথা ধরে কাঁদতে শুরু করেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু এখন তার কাছে কোনো যুক্তি ছিল না। রাজেন্দ্র তখনই রিপোর্ট বের করেন, সাসপেনশনের আদেশ লেখেন এবং সেই দারোগা বিক্রম সিংকে সেখানেই উপস্থিত পুলিশের জিপে বসিয়ে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেন। এবার তার অহংকার ধুলোয় মিশে যায়। পরের দিনই সেই কাপড়ের দোকানদার রামলালকেও নোটিশ পাঠানো হয়। গ্রাহকের সাথে প্রতারণা, মিথ্যে মামলা দায়ের করা এবং প্রশাসনের কাজে বাধা দেওয়া। তার দোকানের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। রাত অনেক হয়ে গিয়েছিল, কিন্তু অন্যান্য এক মুহূর্তও বিশ্রাম নেননি। তিনি ওয়াশরুমে গিয়ে তার কাপড় ঠিক করেন, মুখে পানির ঝাপটা দেন। সেই ব্যথা, সেই অপমান সব কিছু তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। একজন সিপাহী বলেন, ম্যাডাম, সরকারি গাড়ি পাঠিয়ে দিই? অন্যান্য মাথা নাড়িয়ে দেন, না, আমি আমার নিজের গাড়িতেই যাব। তিনি আবার অফিসার নন, শুধুমাত্র একজন বোন হতে চেয়েছিলেন। থানা থেকে বেরিয়ে যখন তিনি তার পুরনো গাড়িতে বসেন, তখন তার চোখে জল চলে আসে, কিন্তু তিনি তা পড়তে দেন না। কিছু ঘন্টা পর তার গাড়ি বাড়ির গেটে থামে। বিয়ের বাড়িতে সানাইয়ের আওয়াজ ছিল। চারদিকে হাসি, মজা, নাচ, গান এবং অতিথিদের আনাগোনা ছিল। ললিতা তার বান্ধবীদের নিয়ে বসেছিল এবং তার মুখে বউ হওয়ার এক অদ্ভুত চমক ছিল। সেই আলোর মাঝে তার চোখ বারবার তার বড় বোন অন্যান্যাকে খুঁজছিল। অন্যান্যা সেখানেই ছিলেন, প্রত্যেক অনুষ্ঠানে ললিতার সাথে দাঁড়িয়ে। কখনো তার ওড়না ঠিক করে দিতেন, কখনো তাকে রাগিয়ে হাসাতেন। তার চেহারায় একটি শান্ত ও মিষ্টি হাসি ছিল, যেন গত রাতে কিছুই ঘটেনি। তিনি ললিতাকে সেই মেরুন রঙের শাড়িটি দেন তো ললিতার চোখ খুশিতে ভরে যায়। দিদি, এটা কত সুন্দর! তুমি আমার জন্য সবথেকে ভালো জিনিসটা বেছে নিয়েছ। অন্যান্যা শুধু হাসেন এবং বলেন, আরে পাগলি, তোর জন্য তো জীবনও হাজির। কিন্তু সেই হাসির পেছনে একটি গভীর সমুদ্র লুকানো ছিল। গত রাতে যা কিছু ঘটেছিল তা কোনো দুঃস্বপ্নের মতো বারবার তার মনে আসছিল। সেই লকআপের স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ, সেই দারোগা বিক্রম সিংয়ের কুৎসিত হাসি, সেই রামলালের অহংকারী চেহারা এবং ভিড়ের সেই তীক্ষ্ণ দৃষ্টি, সবকিছু তার আত্মার ওপর কোনো ক্ষতের মতো তাজা ছিল। তিনি সেই অপমানের তিক্ত স্বাদ গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু তা তার গলায় আটকে ছিল। তিনি হাসছিলেন, কিন্তু তার মন অশান্ত ছিল। তিনি ভাবছিলেন, দারোগা বিক্রম সিংকে কি ক্ষমা করে দেওয়া উচিত ছিল? অবশেষে সে তার স্ত্রী, বাচ্চাদের কসম খেয়েছিল যে আজ থেকে এমন কাজ আর কখনো করবে না। তার চোখে ভয়ের চেয়ে বেশি তার সংসারের চিন্তা ফুটে উঠছিল। অন্যান্যার মনে বারবার এই প্রশ্ন আসছিল, আমি কি সঠিক করেছি নাকি ভুল? তার আত্মা জানত যে এই পোশাকের অপমান সহ্য করা যায় না। কিন্তু তখনই তার থানার শেষ দৃশ্যটি মনে পড়ে। যখন দারোগা বিক্রম সিংকে সাসপেন্ড করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মুখে এমন হাসি ছিল যেন তার কিছুই হয়নি। তার চোখ ইশারা করছিল যে তোমাকে দেখে নেব।
তার ভেতরে কোনো ভয় ছিল না। তার চোখ শূন্যে স্থির হয়ে যায়, তার চোখে ভয় দেখা যায়। তখনই ললিতা ধীরে ধীরে তার হাত ধরে নাড়া দেয় এবং হেসে বলে, দিদি, আপনি কোথায় হারিয়ে গিয়েছেন? তার আওয়াজ অন্যান্যার ভাবনা ভেঙে দেয়। অন্যান্য চমকে বাস্তব জগতে ফিরে আসেন। কোথাও না লল্লি, শুধু দেখছিলাম যে আমার পুতুলটা আজ কত সুন্দর লাগছে। তিনি খুব চালাকির সাথে কথাটা ঘুরিয়ে দেন। তিনি তার বোনের জীবনের সবথেকে বড় দিনে কোনো ধরনের তিক্ততা আসতে দিতে চান না। দিদি, কাল আপনি এত দেরিতে কেন এলেন? আর মা বলছিল যে আপনার ফোনও লাগছিল না। সব ঠিক আছে তো? ললিতার চোখে স্পষ্ট চিন্তা ফুটে উঠছিল। অনন্যা একটি গভীর শ্বাস নেন। তিনি তার ছোট বোনের কাছে মিথ্যে বলতে চান না, কিন্তু সত্যিটা বলার এটি সঠিক সময় ছিল না। হ্যাঁ, সব ঠিক আছে, শুধু একটি জরুরি সরকারি কাজে আটকেছিলাম। কিন্তু দেখ, আমি আমার কথা রেখেছি, তোর শাড়ি নিয়ে এসেছি। রাতে যখন সবাই সঙ্গীত এবং নাচ গানে ডুবেছিল, অনন্যা একা ছাদে চলে যান। ঠান্ডা বাতাসের মধ্যে তিনি রাজেন্দ্রকে ফোন করেন এবং বলেন, আমার দারোগা বিক্রম সিং এবং দোকানদার রামলালের পুরো তথ্য চাই। রাজেন্দ্র আশ্বস্ত করেন, সকাল পর্যন্ত রিপোর্ট দিয়ে দেব। পরের দিন হলুদের অনুষ্ঠানের মাঝে ফোন আসে। রাজেন্দ্র জানান যে রামলালের বিরুদ্ধে অনেক প্রতারণার মামলা চাপা দেওয়া হয়েছে, আর দারোগা বিক্রম সিং এমএলএ ভৈরব সিং যাদবের ঘনিষ্ঠ লোক। অবৈধ মদ, জমি দখল, চাঁদাবাজি সবকিছু তারই জন্য করে থাকে। অনন্যা সবকিছু যোগ করে নেন। তাহলে রামলালও তারই নেটওয়ার্কের অংশ। সন্ধ্যা হতেই বিয়ের খুশির ওপর হঠাৎ করে ছায়া পড়ে। একটি জিপ থেকে কিছু গুন্ডা নেমে আসে এবং প্যান্ডেলের বাইরে এক ভয়ের ঝড় নেমে আসে। তাদের নেতা মঙ্গল চিৎকার করে বিয়ে থামাতে বলে, থামো এই বিয়ে। তার আওয়াজে এতটাই কর্কশতা ছিল যে গান বাজনার সাথে সাথে বন্ধ হয়ে যায়। পুরো প্যান্ডেলে নীরবতা নেমে আসে। সে সবার সামনে ললিতার ওপর অভিযোগ করে যে সে তার ভাই জগ্গা পালোয়ানের থেকে 50 লক্ষ টাকা ধার নিয়েছে, আর এখন সে টাকা ফেরত না দিয়ে বিয়ে করে পালিয়ে যেতে চাইছে। বরের বাড়ির লোকেরা স্তম্ভিত হয়ে যায় এবং অতিথিরা ফিসফিসনি করতে শুরু করে। ললিতার ওপর, যার ওপর কিছুক্ষণ আগে খুশির ফুল ঝরানো হচ্ছিল, এখন তার ওপর মিথ্যে অভিযোগের কাদা ছোড়া হচ্ছিল। সে ফুপিয়ে কাঁদতে শুরু করে। অনন্যার রক্ত গরম হয়ে যায়। তিনি জানতেন যে এটি ভৈরব সিংয়ের একটি নোংরা চাল ছিল, তাদের এবং তাদের পরিবারকে বদনাম করার একটি উপায়। তিনি এক বাঘিনীর মতো এগিয়ে যান। তার চোখে কোনো ভয় ছিল না, কোনো আতঙ্কও ছিল না, শুধু একটি ঠান্ডা রাগ ছিল। তোমাদের কাছে কি প্রমাণ আছে? তার আওয়াজ শান্ত হলেও এতটাই তীক্ষ্ণ ছিল যে মঙ্গলও এক মুহূর্তের জন্য থেমে যায়। মঙ্গল কিছু নকল স্ট্যাম্প পেপার বাতাসে দেখায়। অনন্যা এক নজরেই চিনতে পারেন যে সেগুলো জাল ছিল। আচ্ছা, তাহলে তোমাদের জগ্গা ভাইয়ের নম্বর দাও, আমি এখনই তার সাথে কথা বলছি। এই কথা শুনে গুন্ডারা ঘাবড়ে যায়। সে তো শহরের বাইরে আছে। তাহলে এই আবর্জনা টুকরোগুলো আমাকে দেখাবেন না? অনন্যা কাগজগুলো ছিনিয়ে তার মুখের উপর ছুঁড়ে মারেন। এখন তোমাদের সামনে দুটো রাস্তা আছে, হয় চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো আমি এখনই পুলিশ ডেকে প্রতারণা, মানহানি এবং একজন সরকারি কর্মচারীর পরিবারকে হুমকি দেওয়ার অপরাধে তোমাদের সবাইকে ভেতরে ভরে দেব। সরকারি কর্মচারী শব্দটি শোনা মাত্রই গুন্ডাদের হুঁশ উড়ে যায়। তারা বুঝতে পারে না যে তারা কার সাথে ঝামেলা করেছে। 10 সেকেন্ডের মধ্যে তারা সবাই লেজ গুটিয়ে পালিয়ে যায়। পরিবেশ স্বাভাবিক হলেও উৎসবের রং ফ্যাকাশে হয়ে যায়। অনন্যা বরের বাবার কাছে হাত জোর করে ক্ষমা চান এবং তাকে আশ্বস্ত করেন যে তার বোন নির্দোষ। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবেন। সেই দিন অনন্যা ঠিক করে নেন যে ভৈরব সিং তার বোনের সম্মানে হাত দিয়ে নিজের ধ্বংস ডেকে এনেছে। ললিতার বিদায়ের পর বাড়ির নীরবতা অনন্যার রাগ আরও বাড়িয়ে দেয়। পরের দিনই তিনি সবার আগে রামলালকে গ্রেফতার করেন, সরকারি সাক্ষী হওয়ার জন্য চাপ দেন। ভয়ের পরেও রামলাল চুপ থাকেন, কিন্তু যখন সে দেখে যে অনন্যা ভৈরব সিংয়ের ডান হাত জগ্গা পালোয়ানের অবৈধ জমি দখলের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছেন, কোটি কোটি টাকার বেআইনি নির্মাণ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এবং 20 জন গুন্ডাকে গ্রেফতার করেছেন, তখন রামলাল ভেঙে পড়েন। তিনি ভৈরব সিংয়ের সব গোপন তথ্য ফাঁস করে দেন। তিনি জানান যে একটি কালো ডায়েরি আছে যেখানে প্রতিটি ঘুষ এবং প্রতিটি ব্যবসার পুরো হিসাব লেখা আছে। সেই ডায়েরিটি তার ফার্ম হাউসে লুকানো ছিল। অনন্যা মধ্যরাতে অপারেশন ধর্ম চালান। সাইরেন এবং আলো ছাড়া পুলিশের গাড়ি ফার্ম হাউসে পৌঁছায়। দরজা ভাঙা হয়, গার্ডরা অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়। অনন্যা সোজা ভৈরব সিংয়ের ঘরে পৌঁছান। ঘুম থেকে চমকে উঠে তিনি চিৎকার করে বলেন, এসপি অনন্যা, আপনার
সাহস কি করে হলো? অনন্যা সার্চ ওয়ারেন্ট তার মুখের ওপর ছুঁড়ে মেরে বলেন, আইনকে কাজ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। ফার্ম হাউসে তল্লাশিতে কোটি কোটি টাকা এবং সেই কালো ডায়েরি উদ্ধার হয়। অনন্যা ডায়েরিটি তুলে নিয়ে ঠান্ডা স্বরে বলেন, খেলা শেষ এমএলএ সাহেব। ভৈরব সিং সেই রাতেই গ্রেফতার হন। পরের দিন সংবাদ মাধ্যমে ডায়েরি এবং সাক্ষ্যের প্রমাণ পৌঁছায়। আদালতে রামলালের সাক্ষ্য এবং ডায়েরির পাতাগুলো পুরো গ্যাংকে জেলের পেছনে পৌঁছে দেয়। শহর অনেক বছর পর শান্তির নিঃশ্বাস নেয়। অপরাধের সাম্রাজ্য ভেঙে যায়। সন্ধ্যায় ললিতা ছাদে অনন্যার কাছে বলেন, দিদি, আমার আপনাকে নিয়ে ভয় করে। অনন্যা হাসেন, তার হাত ধরেন এবং বলেন, আমি একা নই লল্লি, আমার সাথে আইন আছে, সতী আছে এবং তোর আশীর্বাদ আছে। এই পোশাক শুধু কাপড় নয়, একটি কসম, আর আমি আমার কসম পালন করেছি। সূর্যাস্তের আলোতে তার পোশাক জ্বলজ্বল করছিল। এই পোশাক এখন শুধু পোশাক ছিল না, বরং ন্যায় ও সম্মানের বিজয়ের পরিচয় হয়ে উঠেছিল।